আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকের ক্লাসে বাকি কোশ্চেনগুলোর সমাধান দেখব। প্রথমে আমরা একটা কোশ্চেন নিয়ে আজকের ক্লাস শুরু করি। আমাদের প্রশ্ন দেওয়া আছে, কোনো সম্পত্তির 8/3 অংশের মালিক তার নিজ অংশের 3/2 অংশ 5,040 টাকায় বিক্রয় করলে ওই দরে সমস্ত সম্পত্তির 3/2 অংশের দাম কত? তাহলে পূর্বে যে আমরা কৌশলগুলো শিখেছি ওই পদ্ধতিতেই আমরা এই সমাধানটি করব। এখন কাটাকাটি করেন। এই 4/1 অংশের মূল্য দেওয়া আছে। এক অংশের মূল্য তাহলে 3/2 অংশের মূল্য হবে 4 × 3/2। আমরা 3 দিয়ে যদি 5,040কে ভাগ করি তাহলে আমরা পাবো 1680। 1680-র সাথে 4 গুণ করলে আমরা পাবো 6,720 এবং আমরা যদি একে দ্বিগুণ করি তাহলে আমরা পাবো 13,440 টাকা। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আপনারা এটা আরও সংক্ষেপে করার জন্য এইভাবে লিখবেন। প্রথম দুইটি যে ভগ্নাংশ দেওয়া আছে ওই দুইটিকে আপনারা উল্টিয়ে দিয়ে গুণ আকারে লিখবেন। এরপর 5,040 × 3/2। প্রথম দুইটা অংশ কিন্তু উল্টিয়ে দিয়ে গুণ করবেন, ঠিক আছে? পরের দুইটা যেভাবে আছে এভাবে ঠিক রাখবেন। এভাবে কাজ করলে আপনারা দ্রুত শেষ করতে পারবেন। এমসিকিউর ক্ষেত্রে এভাবেই করবেন, ঠিক আছে? 40 টাকা। আমাদের প্রশ্ন দেওয়া আছে, কোনো সম্পত্তির 4/1 অংশের মূল্য 12,500 টাকা হলে 2/1 অংশের মূল্য কত? তাহলে এটা আমরা আগের মতোই সমাধান করব। এখন এই 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি 2, 12,500-র সাথে যদি আমরা 2 গুণ করি আমরা পাবো 25,000, ঠিক আছে? এটাই হলো এই প্রশ্নের উত্তর। আপনারা এটা অন্যভাবে করতে পারেন, সেটা হলো যে আমাদের প্রশ্ন দেওয়া ছিল 4/1 অংশের মূল্য 12,500, ঠিক আছে? আমাদের প্রশ্নে বলা ছিল যে 2/1 অংশের মূল্য কত। তাহলে আপনারা যদি খেয়াল করেন যে 4/1 অংশের মূল্য যদি 12,500 হয়, ঠিক আছে? এটার 2 গুণ, এই অংশের 2 গুণ কিন্তু এই 2/1। কীভাবে? যে এটার সাথে আপনি 2 গুণ করে দেন, এই 2 দিয়ে 4কে ভাগ করলে 2, অর্থাৎ 2/1 কিন্তু আসে। এই 4/1 ভাগ, ঠিক আছে? এর দ্বিগুণ হলো 2/1 ভাগ। তাহলে এই মূল্যটা অবশ্যই দ্বিগুণ হবে, ঠিক আছে? এইভাবে আপনারা সংক্ষেপে করতে পারেন। আমাদের প্রশ্ন দেওয়া আছে, কোনো সম্পত্তির 2/1 অংশের মূল্য 1600 টাকা হলে ওই সম্পত্তির 8/1 অংশের মূল্যর 4 গুণ কত? তাহলে আমরা এই প্রশ্নটি সহজ পদ্ধতিতেই সমাধান করব আগের মতোই।
আমরা এটা এইভাবে লিখব, 1600 ইন্টু 2 ইন্টু 8/1 ইন্টু 4। 4 কেন? কারণ আমাদের বলা হচ্ছে যে 4 গুণ। এখন 8 দিয়ে যদি আমরা 1600কে ভাগ করি তাহলে আমরা পাবো 200। 200-র সাথে যদি আমরা 4 গুণ করি 800, 800-র সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা পাবো 1600। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। কোন সম্পত্তির 4/3 অংশের মূল্য 24,000 টাকা হলে 2/1 অংশের মূল্য কত? খেয়াল করেন, প্রথম যে অংশটা দেওয়া আছে এটা আমরা লিখব উল্টিয়ে দিয়ে, অর্থাৎ উপরে 4 নিচে 3। অর্থাৎ আমাদের প্রশ্নে দেওয়া ছিল 4/3, আমরা লিখেছি 3/4, উল্টিয়ে দিয়ে লিখেছি। এখন গুণ করব 24,000 ইন্টু 2/1। ঠিক আছে, শুধু প্রথম অংশ যা দেওয়া থাকে তা আপনারা উল্টাই দিবেন এবং দ্বিতীয় অংশ কিন্তু ঠিক থাকবে। 3 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি 8, তাহলে 4 32, মানে 32,000। 32,000কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 16,000 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। দেওয়া আছে রহিম তার বেতনের 5/1 অংশ খরচ করে একটি শার্ট এবং 500 টাকা খরচ করে একটি প্যান্ট কিনলো। এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের 40% টাকা রয়ে গেল। রহিম কত টাকা বেতন পেয়েছিল? এটি হলো আমাদের প্রশ্ন। আমরা এটি সমাধান করব। প্রথমে আমরা লিখব 40% দেওয়া আছে, এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ P/Q আকারে। এটা আমরা এইভাবে লিখব, 100। এটা কাটা, আমরা পাবো 5/2 অংশ। ওই যে 500 টাকা যে দেওয়া আছে, 500 টাকাই আমাদের মূল অংশ। এটি নিয়ে আমরা এই সমাধানটি বের করব। আমরা লিখব এরকম যে প্রশ্ন মতে এক সম্পূর্ণ অংশ থেকে আমরা বিয়োগ করব 60-এর যেটা খরচ হয়েছে ওই অংশ যোগ 40% যেটা অবশিষ্ট ছিল সেটা, অর্থাৎ 5/2 সমান সমান যে অবশিষ্ট অংশটা থাকবে এটা হলো সম্পূর্ণ টাকা, এটা হলো 60-এর টাকা, আর এটা হলো অবশিষ্ট টাকা। ঠিক আছে, এই মোট টাকা থেকে 60-এর টাকা অবশিষ্ট টাকা যদি আমরা বাদ দিই আমরা পাবো প্যান্টের টাকা, যেটা এখানে দেওয়া ছিল 500। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1 মাইনাস 5/3 সমান 500, অর্থাৎ 5/2 সমান 500। এটা দিয়ে যদি আমরা কাটি এখানে কত পাওয়া যাবে? 250। 2 দিয়ে আমরা ভাগ করে দিলাম, গুণ আছে, গুণটা ভাগ হয় আর ভাগটা গুণ হয়ে যায়, অর্থাৎ এক অংশের পরিমাণ আসবে 250 ইন্টু 5। তাহলে আমরা পাবো 1250 টাকা। ঠিক আছে, এটি হবে রহিমের বেতনের পরিমাণ। একজন ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, 2 পুত্র এবং 1 কন্যা রেখে গেলেন। ওই সম্পত্তির 8/1 অংশ স্ত্রী এবং বাকি অংশ পুত্র ও কন্যাদের মাঝে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক পুত্র কন্যার অংশের দ্বিগুণ পায়। ঠিক আছে, কন্যার দ্বিগুণ পুত্র পায়। কন্যার অংশের মূল্য যদি 2506 টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? আমরা প্রথমে লিখব যে স্ত্রীকে দেওয়ার পরে অবশিষ্ট সম্পত্তির পরিমাণ, আমরা সংক্ষেপে করি
অবশিষ্ট আমরা এখানে লিখব, এই অংশটা একটু গুরুত্বপূর্ণ, আপনারা এটা খেয়াল রাখবেন। সেটা হলো যে আমরা এটা এখানে লিখব কন্যা 1 ভাগ পেলে পুত্র পাবে 2 ভাগ। ঠিক আছে, তাহলে যেহেতু 1 কন্যা আর 2 পুত্র, তাহলে 1 কন্যা 1 কন্যায় থাকুক, আর এই 2 পুত্রকে আমরা লিখতে পারি 4 কন্যা। ঠিক আছে, অর্থাৎ 5 কন্যা। এখন এই যে 5 কন্যা যে আমরা এখানে লিখেছি, এটা হবে এরকম যে পায় এত অংশ। ঠিক আছে, 5 কন্যা পাবে 8 ভাগের 7 অংশ। ঠিক আছে, স্ত্রী পেয়েছিল হলো 8 ভাগের 1 অংশ। 8 ভাগের 1 অংশ স্ত্রী পাওয়ার পর অবশিষ্ট যা ছিল, এই অবশিষ্ট অংশটাই, ঠিক আছে, 5 কন্যা পাবে, অর্থাৎ 1 কন্যা আর 2 জন পুত্র। ঠিক আছে, এটা আমরা এইভাবে সমাধান করেছি যাতে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। ঠিক আছে, তাহলে 1 কন্যা পাবে কতটুকু? 1 কন্যা পাবে এই যে 5 আছে না, এটা তো গুণাকার আছে, এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1 কন্যা পাবে 5 8 40, উপরে 7 অংশ। ঠিক আছে, এখন 1 কন্যার যে অংশটা পেল, এই অংশের কিন্তু টাকার পরিমাণটা দেওয়া আছে। তাহলে আমরা লিখব 40 ভাগের 7 অংশ সমান 2506 টাকা। 1 অংশ সমান 40, এখানে ভাগ আছে, এটা গুণ হবে, আর 7 দিয়ে ভাগ হবে যেহেতু এটা গুণাকার আছে। তাহলে আমরা একসাথে লিখি, নিচে হলো 7। ঠিক আছে, আমরা যদি 7 দিয়ে এই 2506-কে ভাগ করি, তাহলে আমরা পাবো 358। এই 358-র সাথে যদি 40 গুণ করি, তাহলে আমরা পাবো 14,320 টাকা। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্নে দেওয়া আছে, একটি অফিসের কর্মচারীদের মধ্যে 3 ভাগের 2 অংশ মহিলা এবং পুরুষ কর্মচারীদের 4 ভাগের 1 অংশ বিবাহিত এবং 18 জন অবিবাহিত। এই 18 জন অবিবাহিত যে সংখ্যাটা দেওয়া আছে, এটি আমাদের মূল অংশ। ওই অফিসে কর্মচারীদের সংখ্যা কত? কর্মচারীদের সংখ্যা আমরা ধরে নিলাম x, ইন্টু 3 ভাগের 2 অংশ যেহেতু মহিলা, তাহলে 3 ভাগের 1 অংশ পুরুষ, ইন্টু 4 ভাগের 1 অংশ বিবাহিত, তাহলে 4 ভাগের 3 অংশ অবিবাহিত, সমান 18। ঠিক আছে, তাহলে এই অংশ কাটা, x ইন্টু 4 ভাগের 1 সমান 18। এই 4 দিয়ে 18-কে গুণ করলে আমরা পাবো 72। এটি হবে আমাদের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া আছে, কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে 3 ভাগের 2 অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের মধ্যে 12 জন অবিবাহিত এবং 5 ভাগের 3 অংশ বিবাহিত। ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সংখ্যা কত? তাহলে এখানে 12 জন অবিবাহিত দেওয়া আছে, এটি আমাদের মূল অংশ। এটি টার্গেট করে আমাদের কাজটি সম্পন্ন করতে হবে। মোট সংখ্যাটা আমরা x ধরে নিই। 3 ভাগের 2 অংশ মহিলা, তাহলে 3 ভাগের 1 অংশ অবশ্যই পুরুষ, আবার 5 ভাগের 3 অংশ বিবাহিত, তাহলে 5 ভাগের 2 অংশ অবশ্য অবিবাহিত। এটা সমান আমরা লিখব 12। এখন
1 সমান সমান এখানে 3 এবং 5 দুইটা ভাগ আছে, ভাগটা এই পাশে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 12 ইন্টু 3 ইন্টু 5, নিচে 2 এখানে গুণাকার আছে, এটা হয়ে যাবে ভাগ। 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে 6, 3 6 18, 18-র সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা পাবো 90 জন। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্নে দেওয়া আছে 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? তাহলে এটা আমরা এভাবে সমাধান করব। 4টি 1 টাকার নোট, 8টি 2 টাকার নোট, আর নিচে হবে 8টি 5 টাকার নোট। 4 যোগ 16, নিচে হবে 40, উপরে 20, নিচে 40, কাটাকাটি করলে আমরা পাবো 2/1 অংশ। এইটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। 5টি 10 টাকার নোট, 8টি 50 টাকার নোট একত্রে 9টি 100 টাকার নোটের কত অংশ? ঠিক আছে, এটিও আমরা একইভাবে করব। 5টি 10 টাকার নোট, 8টি 50 টাকার নোট ভাগ হলো 9টি 100 টাকার নোট। 50, 400, আর নিচে হলো 900। 450, 900 আমরা যদি কাটাকাটি করি আমরা পাবো 2/1 অংশ। এটি হবে আমাদের উত্তর। আমাদের প্রশ্নে দেওয়া আছে 1 ঘন্টা 10 মিনিট 7 ঘন্টার কত অংশ? এখানে যে 1 ঘন্টা দেওয়া আছে এটা আমরা প্রথমে মিনিটে প্রকাশ করব, এরপর 10 যোগ করে দিব, অর্থাৎ এটা আমরা এভাবে লিখব। সরাসরি লিখলে 70 মিনিট, আর নিচে হলো 7 ইন্টু 60। তাহলে এই অংশ কাটা, এটা কাটা, উপর 1 নিচে 6 অংশ। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া আছে একটি খুঁটির 6/1 অংশ কাদায়, 2/1 অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপর আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার হলে খুঁটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, এখন এটা আমরা এভাবে লিখব যে 1 অংশ থেকে যদি আমরা 6/1 যোগ 2/1 অংশ বাদ দিই তাহলে এটা হলো কাদায়, এটা হলো পানিতে। যদি কাদা এবং পানির অংশটা বাদ দিই আমরা উপরের অংশটা পাবো, অর্থাৎ পানির উপরে যে অংশটা আছে ওটা পাবো, আর ওই অংশের দৈর্ঘ্য হলো 2 মিটার। তাহলে 1 মাইনাস 6, এখানে 1, এখানে হবে 3, উপরে 2 নিচে 6, 1 3। তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হবে 1 অংশ সমান 6 মিটার। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া আছে একটি বাসের 4/1 অংশ কাদায়, 5/3 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপর আছে। বাসটির দৈর্ঘ্য কত? এটা আমরা ঠিক আগের মতো সমাধান করব। আমরা লিখব 1 মাইনাস 1 মানে 1 অংশ, সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশ থেকে আমরা বিয়োগ করব কাদার অংশ এবং পানির অংশ। কাদায় আছে 4/1 অংশ, পানিতে আছে 5/3 অংশ। যদি আমরা এই দুটি অংশ বাদ দিই তাহলে আমরা পাবো পানির উপরের অংশ, যেটার মান দেওয়া আছে 3 মিটার।
তাহলে 1 মাইনাস 20, লসাগু করলে 20, 4 দিয়ে ভাগ করলে 5, উপরে 5 যোগ 5 দিয়ে ভাগ করলে 4, 3 4 12 সমান 3। তাহলে এখানে উপরে 17, নিচে 20, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 20/3। ঠিক আছে, মানে এইভাবে বিয়োগ করতে পারেন, অথবা এরকম চিন্তা করতে পারেন যে উপরে যেহেতু 17, তাহলে 20 থেকে 17 বাদ দিলে 3, এটাই হবে এই অংশ সমান 3। এই 3 কাটা, তাহলে এক অংশের পরিমাণ থাকবে 20 মিটার। ঠিক আছে, এক অংশ মানে সম্পূর্ণ। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া আছে, একটি বাঁশের 5/2 অংশ লাল, 4/1 অংশ কালো এবং 3/1 অংশ সবুজ কাগজে আবৃত ও অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত? আমরা এটা আগের মতো সমাধান করব। এবার 3টি অংশ দেওয়া আছে। 1 মাইনাস 5/2, এটি হলো লাল অংশ, 4/1, এটি হলো কালো, 3/1, এটি হলো সবুজ। ঠিক আছে, 1 থেকে এই অংশগুলো বাদ দিলে আমরা পাবো অবশিষ্ট অংশ, যেটির মান 6 মিটার। আমরা 1 থেকে এই অংশগুলো বাদ দিলে অবশিষ্ট অংশ পাবো, যার মান দেওয়া আছে 6 মিটার। এখন আমরা ক্যালকুলেশন করি। 5 4 3, এর লসাগু আসবে 60। 5 দিয়ে 60কে ভাগ করলে 12, 12 দুগুণে 24 যোগ 4 দিয়ে ভাগ করলে 15, এখানে 15 গুণ করে দিই, একের সাথে 15 গুণ করলে 15, 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 20, এখানে আমরা 20 দিয়ে দিলাম, কারণ 20-এর সাথে 1 গুণ করলে 20ই। মাইনাস 60, সবগুলো যোগ করলে আমরা পাবো 59, 6। তাহলে উপরে 1, নিচে হলো 60, আর এখানে হলো 6, তাহলে এক অংশ সমান 6 × 60, অর্থাৎ 360 মিটার। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া আছে, একজন গোয়ালা তার n সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে নিম্নলিখিতভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে দিল 2/1 অংশ, দ্বিতীয় পুত্রকে 4/1 অংশ, তৃতীয় পুত্রকে 5/1 অংশ এবং বাকি 7টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ওই গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল? আমরা আগের মতো সমাধান করব। 1 থেকে এই 3 জনকে যে অংশ দিয়েছি ওই অংশটা আমরা বিয়োগ করে দিব। প্রথম পুত্রকে 2/1 অংশ, দ্বিতীয় পুত্রকে 4/1 অংশ, তৃতীয় পুত্রকে 5/1 অংশ। ঠিক আছে, 1 থেকে আমরা 3টে অংশ বিয়োগ করলে চতুর্থ পুত্রের গাভীর সংখ্যাটা বের হয়ে আসবে, যার মান দেওয়া আছে 7টি। 1 মাইনাস লসাগু হবে 20, 2 দিয়ে ভাগ করলে 10, 10 দিয়ে 1-এর সাথে 1 গুণ করলে 10ই, 4 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে 1-এর সাথে গুণ করলে 5ই। ঠিক আছে, আবার এটাও 5 দিয়ে ভাগ করলে 4, 4-এর সাথে 1 গুণ করলে 4ই। 20, এখানে আমরা পাবো 19, 20 মাইনাস 19 7, উপরে 1 নিচে 20, তাহলে এক অংশ অর্থাৎ মোট গাভীর সংখ্যা হবে 140টি। এটি হলো আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া আছে, খালেদ ইবন নাসের টাকার
1/3 খরচ করে একটি জ্যাকেট এবং 100 টাকা খরচ করে একটি শার্ট কিনলো। এই খরচ করার পর তার কাছে বোনাসের 2/3 রয়ে গেল। খালেদ কত টাকা বোনাস পেয়েছিল? আমরা এটা একইভাবে করব। 1 মাইনাস 3/1 যোগ 2/1 সমান 100। এখানে হলো 6, 2 যোগ 3 100। তাহলে উপরে 1 নিচে 6 100 1 অংশ সমান 600 টাকা। অর্থাৎ খালেদ 1 অংশ পাবে এই বোনাস, অর্থাৎ কত টাকা পাবে? 600 টাকা। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। প্রশ্ন দেওয়া আছে এক ফল বিক্রেতার কাছে মোট ফলের 6/1 অংশ লিচু, 8/1 অংশ আম, 4/1 অংশ কলা এবং 66টি কমলা ছিল। ফল বিক্রেতার মোট কতগুলো ফল ছিল? তাহলে এই 66 দেওয়া আছে, এটি হলো আমাদের মূল অংশ। আমরা এটা আগের মতোই করব। তাহলে এটা আমরা আগের মতোই সমাধান করব। আমরা লিখব 1 মাইনাস 6/1 যোগ 8/1 যোগ 4/1 সমান 66। 1 মাইনাস, আমরা যদি 6, 8, 4 লসাগু বের করি তাহলে আমরা পাবো 24, 4, এখানে 3, এখানে 6, 66। ক্যালকুলেশন করলে 24/13 সমান 66। 11, 24, 66, এটা কাটলে এখানে 6, তাহলে 1 অংশ 6 × 24, 6-এর সাথে যদি আমরা 24 গুণ করি তাহলে আমরা পাবো 144টি। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া আছে একটি ট্যাঙ্কের 5/1 অংশ পানি দ্বারা পূর্ণ এবং ট্যাঙ্কটির 5/3 অংশ পূর্ণ করতে আরও 20 লিটার পানির প্রয়োজন। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত? তাহলে ধরি ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা x লিটার। প্রশ্ন মতে 5/x যোগ 20 সমান লেখা যাবে 5/3x অংশ। ঠিক আছে, কারণ যে অংশটা দেওয়া ছিল পূর্ণ ছিল, ওটার সাথে যদি আমরা আরও 20 লিটার যোগ করি তাহলে আমরা এই অংশটা পাই। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি অংশের 5/x মাইনাস 5/3x মাইনাস 20 5 মাইনাস 2x মাইনাস 20, এই মাইনাস বাদ, এই 2 দিয়ে 20কে ভাগ করলে 10, তাহলে x এর মান আসবে 50 লিটার। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। এটা আমরা সহজেই এইভাবে চিন্তা করতে পারি। এটি হলো আমাদের ট্যাঙ্ক। ঠিক আছে, মানে আমাদের প্রশ্নে যে ট্যাঙ্কটি দেওয়া ছিল আমরা ওটাকে চিত্র তৈরি করি, অনুমানিক চিত্র। এক, 2, 3, 4, 5। ঠিক আছে, আমরা 5 ভাগ নিলাম এই জন্য, কারণ আমাদের প্রশ্নে দেওয়া ছিল মোট ভাগের পরিমাণ 5
এখন আমাদের প্রশ্নে আরও বলেছিল যে 5 ভাগের 1 অংশ ভরা ছিল, অর্থাৎ এই অংশটা ভরা। ঠিক আছে, এরপর আরও 20 লিটার পানি যোগ করা হলো এখানে এই ট্যাঙ্কের ভিতরে। 20 লিটার পানি যোগ করার পর এটা এই পর্যন্ত ভরে যায়। ঠিক আছে, অর্থাৎ প্রথম ছিল 5 ভাগের 1 অংশ, 20 লিটার যোগ করার পরে এটা হয় 5 ভাগের 3 অংশ। তাহলে অবশিষ্ট আছে আরও 2 অংশ। ঠিক আছে, যেহেতু 20 লিটার যোগ করলেই মানে 2টি অংশ বৃদ্ধি পায়, তাহলে আরও 2টি অংশ বৃদ্ধির জন্য আরও 20 লিটার প্রয়োজন। তাহলে মোট কত লিটার? 10, 20, 30, 40, 50। তাহলে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা হবে 50 লিটার। আমাদের প্রশ্ন দেওয়া আছে 1 বালতির 3 ভাগের 1 অংশ ভর্তি আছে, যদি 5 লিটার সরানো হয় তবে 6 ভাগের 1 অংশ ভর্তি থাকে, বালতিটি কত লিটার ধারণ করতে পারে? তাহলে এটা আমরা সমাধান করি। প্রথমে ধরি বালতির ধারণ ক্ষমতা x লিটার। ঠিক আছে, আপনারা x না ধরেও কাজ করতে পারেন। ঠিক আছে, তাহলে 1 অংশের পরিমাণ বের হবে। 1 অংশ মানে সম্পূর্ণ, ওটা দিয়েও কাজ হয়। প্রশ্ন মতে 3 ভাগের x মাইনাস 5 সমান 6 ভাগের x, কারণ বালতিটি যে পরিমাণ ভরা ছিল ওখান থেকে 5 লিটার সরানো হয়েছে, সরানোর পর আমরা এই মানটা পেয়েছি, এটা প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, 6 ভাগের 1 অংশ পেয়েছিলাম, আমরা xটা ধরে নিয়েছি। এরপর আমরা যদি ক্যালকুলেশন করি এখানে, লসাগু 6, এখানে 2x, এখানে x 5, অর্থাৎ x এর মান আসবে 30 লিটার। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে একটি পাত্রে অর্ধেক পানি দিয়ে পূর্ণ, ওই পাত্রে যদি 4 লিটার পানি যোগ করা হয় তবে তা 60% ভাগ পানিতে পূর্ণ হয়ে যায়, পাত্রটির ধারণ ক্ষমতা কত লিটার? অর্ধেক পানি দিয়ে পূর্ণ। ঠিক আছে, এটা প্রাথমিক অবস্থায় এরকম দেওয়া আছে। অর্ধেক পানি দিয়ে পূর্ণ অর্থাৎ 50% পূর্ণ। যদি 4 লিটার পানি যোগ করার পর 60% পূর্ণ হয়, তবে অতিরিক্ত পূর্ণ হয়েছে 50% সমান 10%। ঠিক আছে, তাহলে আমরা এটা এরকম লিখতে পারি যে 4 সমান 10%, কারণ 4 লিটার যোগ করার পর তো 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 4 সমান 10%। ঠিক আছে, তাহলে এটা আমরা এভাবে লিখব যে 10% সমান 4 লিটার, 1% সমান 10 ভাগের 4 লিটার, তাহলে 100% সমান 4 × 100 নিচে 10, তাহলে আমরা পাবো 40 লিটার। ঠিক আছে, তাহলে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত? ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা হবে 40 লিটার, বা পাত্রটির ধারণ ক্ষমতা হবে 40 লিটার। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর।
আপনার এটা সংক্ষেপে করার জন্য শুধু এই মূল অংশগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আর এত বাংলা লেখার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে একটি জলাধারে 2/5 পানি দ্বারা পূর্ণ এবং এতে আরও 25 লিটার পানি ঢাললে এর 90% পানি পূর্ণ হয়। জলাধারটির ধারণ ক্ষমতা কত লিটার? তাহলে এটা আমরা এভাবে লিখব যে 5/2 অংশ, এটা পূর্ণ আছে অর্থাৎ কতটুকু পূর্ণ আছে এর শতকরা পরিমাণটা হবে 40%, ঠিক আছে? 40% প্রথমে পূর্ণ আছে, এর সাথে 25 লিটার যোগ করলে হয় 90%। তাহলে 25 লিটারের জন্য কতটুকু বেড়েছে? তাহলে 25 লিটারের জন্য 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে 100% এর পরিমাণ কত হবে? 2 দিয়ে গুণ করে দিন। 50 লিটার। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। খেয়াল রাখবেন 100% এর বেশি হওয়া যাবে না, 100% কিন্তু সম্পূর্ণ। আমাদের প্রশ্ন দেওয়া আছে পানি ভর্তি এক বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি থাকলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত? তাহলে এটা আমরা এইভাবে লিখব যে অর্ধেক পানি ফেলে দেওয়া হয়েছে তার ওজন বা 2/1 পানির ওজন (12 - 7 = 5 কেজি। অর্ধেক পানির ওজন 5 কেজি, তাহলে সম্পূর্ণ পানির ওজন কত? 1 অংশের ওজন 10 কেজি, ঠিক আছে? তাহলে বালতিতে যখন পানি থাকে, ঠিক আছে, বালতিতে যখন পানি ভরা থাকে, একদম ভরা থাকে, তখন এর ওজন হয় 12 কেজি। শুধু পানির ওজন হলো 10 কেজি। তাহলে এই যে বালতি আছে না, এই বালতির ওজন কত? বালতির ওজন হবে 2 কেজি। এটা চিত্রের মাধ্যমে আরো পরিষ্কার করা যায়। এটা হলো একটা চিত্র, এটা একটা বালতি, ঠিক আছে? এটা হলো একটা বালতি। এই বালতির সম্পূর্ণ যখন ভরা থাকে তখন এর ওজন হলো 12 কেজি। অর্ধেক যখন ভরা থাকে তখন এর ওজন হলো 7 কেজি, ঠিক আছে? অর্ধেক যখন পানি ভরা থাকে তখন এর ওজন হলো 7 কেজি। এই ওজনটা কিন্তু এই পানি আর এই বালতির ওজন দুইটা একসাথে। এর অর্থ হলো এই পানি এবং এই বালতির যে ওজন দুটো একসাথে যোগফলই কিন্তু 7 কেজি, ঠিক আছে? তাহলে আমরা 12 থেকে 7 বিয়োগ করলে এই পানির পরিমাণটা বের হয়ে আসবে, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে 5, এইখানে হলো 5 কেজি, তাহলে এখানেও 5 কেজি, তাহলে এই পানির পরিমাণটা হলো 10 কেজি। তাহলে মোট 12 থেকে যদি আমরা এই 10 বিয়োগ করি তাহলে বালতির ওজন বের হবে 2 কেজি। এটি হবে আমাদের উত্তর, ঠিক আছে? এভাবে সংক্ষেপে চিন্তা করতে পারেন। আরেকটা পদ্ধতি হলো আপনারা এই যে বালতির ওজন, অর্ধেক পানি সহ বালতির ওজন 7 কেজি দেওয়া আছে না, এই 7 কেজিকে 2 দিয়ে গুণ করবেন, 14। 14 থেকে 12 বিয়োগ করলে
2 কেজি। এটি উত্তর। এভাবে সংক্ষেপে করা যায়। ঠিক আছে? তবে প্রথমে আপনারা বেসিকটা বুঝে নিবেন। আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 30 কেজি, অর্ধেক তেলসহ পাত্রের ওজন 20 কেজি হলে পাত্রটির ওজন কত কেজি? তাহলে এটা আমরা সংক্ষেপে কাজ করব। অর্ধেক তেলসহ পাত্রের ওজন 20 কেজি। এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, 40 কেজি। তেলপূর্ণ পাত্রের ওজন 30 কেজি দেওয়া আছে, আমরা 40 থেকে 30 বিয়োগ করি, 10 কেজি। এটি হবে আমাদের পাত্রের ওজন। সংক্ষেপে করার জন্য আপনারা অর্ধেক ভর্তি যে তেল পানি যা দেওয়া থাকে এটাকে 2 দিয়ে গুণ করবেন। এরপরে সম্পূর্ণ যে ওজনটা দেওয়া আছে ওটা বিয়োগ করে দিবেন। যা আসবে তাই হবে পাত্রের ওজন বা ট্যাঙ্কের ওজন। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি, অর্ধেক তেল সহ পাত্রের ওজন 20 কেজি হলে পাত্রটির ওজন কত? ঠিক আছে, এটা আমরা আগের মতো সমাধান করব। 20-এর সাথে আমরা 2 গুণ করে দিব, 40। এই 40 থেকে আমরা সম্পূর্ণ ওজনটা বিয়োগ করে দিব, 8 কেজি। এটি হবে আমাদের পাত্রের ওজন। প্রশ্নে দেওয়া আছে পানিপূর্ণ একটি পাত্রের ওজন 10 কেজি, যদি এর থেকে 7/3 অংশ পানি সরানো হয় এর ওজন 7 কেজি। পানি শূন্য পাত্রের ওজন পানিপূর্ণ পাত্রের ওজনের শতকরা কত অংশ? তাহলে এটা আমরা এভাবে লিখব, পানির 7/3 অংশ সমান কেজি, 3 কেজি। তাহলে 1 অংশ, এই 3 কাটা আর 7 দিয়ে কেটে গুণ করলে 7 কেজি। ঠিক আছে, 1 অংশ পানির ওজন মানে সম্পূর্ণ পানির ওজন 7 কেজি। তাহলে শুধু পাত্রের ওজন 3 কেজি। এখন 10 কেজি যদি 100% হয়, 3 কেজি হবে 30%। এটাই উত্তর।